সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হিসাব বিজ্ঞানের আনন্দময় ভুবনে। আমি মোহাম্মদ স্বপন চৌধুরী, সহকারী অধ্যাপক, সাউথ পয়েন্ট কলেজ, হিসাব বিজ্ঞান বিভাগ। তো আজকে আমরা আলোচনা করব নগদান বই নিয়ে। এটি অধ্যায় 2-এর একটি টপিক, নগদান বই। এবং যারা নবম দশম শ্রেণীতে পড়ো তারাও এই নগদান বইটিকে পাবে। তো আজকে আমরা একটু নগদান বই সম্পর্কে আলোচনা করি। নগদান বইয়ের ধারণা, কনসেপ্ট অফ ক্যাশ বুক। সাধারণত আমরা নগদান বই বলতে কী বুঝি? যে আমাদের দৈনন্দিন যে নগদ লেনদেনগুলো হয়ে থাকে প্রতিষ্ঠানে, নগদ অথবা চেকের মাধ্যমে যে লেনদেনগুলো হয়ে থাকে প্রতিষ্ঠানে, সেই লেনদেনগুলো যে বইতে লিপিবদ্ধ করা হয় তাই হচ্ছে মূলত নগদান বই। আমরা যদি বইয়ের ভাষায় বলি যে প্রতিষ্ঠানের নগদ লেনদেনগুলো যে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। নগদান বইকে অভিহিত করা হয়, মানে কিছু কিছু নামে নগদান বইকে ডাকা হয়, যেমন ক্যাশ বুক, ক্যাশ রেজিস্টার, নগদ প্রাপ্তি প্রদান হিসাবের বই, জাবেদা ও খতিয়ান উভয়ই ইত্যাদি নামে নগদান বইকে অভিহিত করা হয়। তাহলে প্রতিষ্ঠানের নগদ লেনদেন সমূহ সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার জন্য যে হিসাবের বই ব্যবহৃত হয় সেটাই নগদান বই নামে পরিচিত। নগদ লেনদেন সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করার মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ অর্থের উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তাই ছোট বড় ব্যবসায়ী অবশ্যই সকল প্রতিষ্ঠানই নগদান বই সংরক্ষণ করে। যেহেতু আমাদের প্রতিনিয়তই নগদ লেনদেন আমাদের সম্পন্ন করতে হয়, এই জন্য আমাদের নগদান বই অবশ্যই কী করতে হয়? সংরক্ষণ করতে হয়। ঠিক আছে, নগদ টাকার আগমন নির্গমন বা নগদ আয় ব্যয়, নগদের ব্যালেন্স, এগুলো বের করার জন্য আমাকে কী করতে হয়? অবশ্যই নগদান বইকে সংরক্ষণ করতে হয়। নগদান বই নগদ অর্থের যথাযথ লিপিবদ্ধকরণ ও ব্যবসার গতিশীলতা রক্ষার পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ঠিক আছে, এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কীভাবে সহায়তা করে? যেমন নগদ লেনদেন, মূলত নগদ লেনদেনের উপরে কিন্তু নির্ভর করে যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন আছে, প্রতিষ্ঠানের তরল সম্পদের প্রাপ্যতা কতটুকু, তরল সম্পদ আরও কী পরিমাণ দরকার, এই বিষয়গুলো কিন্তু আমার নগদান বইয়ের ব্যালেন্সের উপর ভিত্তি করে আমরা কী করতে পারি? নির্ধারণ করতে পারি। ঠিক আছে, নগদান বইয়ের বৈশিষ্ট্য। এখান থেকে নগদ অর্থ একটি ব্যবসায়ের চালিকা শক্তি। নগদ অর্থের যথাযথ ব্যবস্থাপনা ব্যতীত ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আমি নগদের যে আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ বা আয় বা ব্যয়, নগদ প্রাপ্তি বা প্রদান, এগুলোকে যদি আমি ঠিক সঠিকভাবে সংরক্ষণ করতে না পারি, তাহলে কিন্তু আমার ব্যবসায়িক যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে ব্যাঘাত ঘটবে এবং নগদ অর্থের ঘাটতি দেখা দিবে। ঠিক আছে, এই জন্য কিন্তু আমাকে কী করতে হবে? অবশ্যই নগদান বইয়ের যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। তাহলে এর বৈশিষ্ট্যগুলো দেখো, আমরা 5টি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছি। নগদ প্রাপ্তি প্রদান সংরক্ষণ, ব্যবসা প্রতিষ্ঠানে যাবতীয় নগদ প্রাপ্তি ও নগদ প্রদান তারিখের ক্রমানুসারে আমরা কী করে থাকি? নগদান বইতে লিপিবদ্ধ করে থাকি। কোনো প্রকার ধারে বা অনগদ লেনদেন প্রতিষ্ঠানে লিপিবদ্ধ করা হয় না। ঠিক আছে, এখন ধারে বা অনগদ এই সম্পর্কে আমাদের সামনে আরও একটু আলোচনা আছে। উদ্ধৃত নির্ণয়, উদ্ধৃত মানে হচ্ছে ব্যালেন্স। আমরা যে প্রাপ্তি থেকে প্রদানকে বিয়োগ করে যে অ্যামাউন্টটা আমাদের হাতে থাকে সেটা হচ্ছে নগদের ব্যালেন্স বা উদ্ধৃত। যেমন নগদান বইয়ের ডেবিট পাশের যোগফলের সাথে ক্রেডিট পাশের যোগফলের পার্থক্য উদ্ধৃত নির্ণয় করা হয়। নগদান বইয়ের উদ্ধৃত সবসময় ডেবিট উদ্ধৃত প্রকাশ করে। তবে ব্যাংক ব্যালেন্স উদ্ধৃতের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স উভয় হতে পারে। মানে ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স উভয় হতে পারে। কারণ ব্যাংকের ক্রেডিট ব্যালেন্সের একটা অপশন রয়েছে। যেমন আমরা যদি ব্যাংক ওভারড্রাফট না করি, ব্যাংক জমাতিরিক্ত করে থাকি বা ব্যাংকে ঋণ নিয়ে থাকি, তখন কিন্তু ব্যাংকের ব্যালেন্স কী হয়ে থাকে? ক্রেডিট হয়ে থাকে। কিন্তু নগদের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ নেই, কারণ নগদ প্রাপ্তির চেয়ে নগদ প্রদান কখনো বেশি হতে পারে না। তাহলে ব্যাংক ডেবিট ব্যালেন্স হলে ব্যাংকের জমা সম্পদ বোঝায় এবং ক্রেডিট ব্যালেন্স হলে ব্যাংক জমাতিরিক্ত বা দায় বোঝায়। মানে ব্যাংকে যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে সেটা বোঝাবে ব্যাংকের জমা বা সম্পদ বোঝাবে, আর যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে সেটা ব্যাংক জমাতিরিক্ত বা দায় বোঝাবে। তাহলে নগদান বইকে জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয়, কারণ নগদান বই দ্বৈত ভূমিকা পালন করে। এটি একদিকে যেমন জাবেদের মতো প্রাথমিকভাবে লেনদেন লিপিবদ্ধ করে, অন্যদিকে চূড়ান্ত হিসাবেও কাজ করে থাকে। কারণ আমরা মূলত খতিয়ানে কী করি? খতিয়ানে যেভাবে হিসাবকে আমরা কী করি? হিসাবের শ্রেণী অনুযায়ী আমরা কী করে থাকি? লিপিবদ্ধ করে থাকি। নগদান বইতেও কিন্তু খতিয়ানের মতোই আমরা কী করে থাকি? যে আমাদের বিবরণ বা প্রাপ্তির ঘরে বিপরীত হিসাবটাকে লিপিবদ্ধ করে থাকি এবং রেকর্ডিং প্রসেসটা অনেকটা খতিয়ানের মতোই। এই জন্য কিন্তু এই জাবেদাকে বলা হয় জাবেদা খতিয়ান উভয়ই। যেমন এখানে কি নগদ আদান প্রদান সংক্রান্ত লেনদেনগুলো প্রাথমিকভাবে নগদান বইতে লেখা হয়। ঠিক আছে, এখানেও কিন্তু প্রাথমিকভাবে লেখা যায় প্রতিনিয়তই, তাই একে জাবেদাও বলা হয়। যেহেতু প্রাথমিকভাবে লিপিবদ্ধ হচ্ছে তাই একে জাবেদা বলা। অন্যদিকে লেনদেন চূড়ান্তভাবে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়, তাই এটি খতিয়ানও বলা হয়ে থাকে। এই কারণে নগদান বইকে জাবেদা খতিয়ান উভয়ই বলা হয়। ঠিক আছে, এরপর দেখো রেয়ামিল স্থানান্তর। যেহেতু নগদান বই খতিয়ান বইয়ের
অনুরূপ কাজেই নগদ উদ্ধৃত সরাসরি রেয়ামিল স্থানান্তর করা যায়। মানে আমরা যখন বছরের শেষে যে সর্বশেষ যে নগদ উদ্ধৃতটি পাবো অথবা সর্বশুরুতে যে নগদ উদ্ধৃত পাবো সেগুলো কিন্তু আমরা চাইলে কী করতে পারি, তার ব্যালেন্সগুলো আমরা রেয়ামিলে স্থানান্তর করতে পারি। ঠিক আছে, এই জন্য দেখবে যে আমরা যখন রেয়ামিল প্রস্তুত করি, রেয়ামিলে কিন্তু দুইটা ব্যালেন্স দেওয়া থাকে চলতি সম্পদগুলোর, বিশেষ করে নগদ এবং ব্যাংক জমার অনেক সময় দুইটা ব্যালেন্স দেওয়া থাকে, যে প্রারম্ভিক নগদ উদ্ধৃত কত অথবা প্রারম্ভিক ব্যাংক জমার উদ্ধৃত কত, এগুলো কিন্তু দেয়া থাকে। ঠিক আছে, এবং এটা নির্ণয় করা সম্ভব হয় শুধুমাত্র নগদান বইয়ের কারণে। এই জন্য নগদান বইকে আলাদা খতিয়ানের প্রয়োজন হয় না, নগদান বইতে আলাদা করে খতিয়ানের প্রয়োজন হয় না। যেমন আমরা রেয়ামিলে কী করি, রেয়ামিলের উদ্ধৃতগুলো আমরা খতিয়ান থেকে নিয়ে পেয়ে থাকি। কিন্তু নগদান বইয়ের ব্যালেন্সগুলো প্রাপ্তি এবং প্রদানের ভিত্তিতে আমরা যখন প্রাপ্তি থেকে প্রদানকে মাইনাস করি, সর্বশেষ যে ব্যালেন্সটা পাই সেটা হচ্ছে তোমার সমাপনী উদ্ধৃত, এবং এই সমাপনী উদ্ধৃতটাই কিন্তু আমরা কী করি, রেয়ামিলে অন্তর্ভুক্ত করি, এবং রেয়ামিল থেকে পরবর্তী পর্যায়ে সেটি আর্থিক বিবরণীর সম্পদের পাশে স্থানান্তর হয়। তো এরপর আমরা দেখি যে এই জন্য নগদান বইকে আলাদা দ্বৈত সত্তা, নগদান বই নগদ সম্পর্কিত লেনদেনগুলো দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয়, এবং ডেবিট ক্রেডিটের ভিত্তিতে আমরা কী করে থাকি, যদি আয় হয়ে থাকে তাহলে আমরা নগদ টাকা যদি আমরা পেয়ে থাকি বা প্রাপ্তি হয়ে থাকে তাহলে আমরা সেটাকে কী করি, ডেবিট দিকে, নগদান বই ডেবিট দিকে আমরা সেটাই লিপিবদ্ধ করি। আবার অপরপক্ষে যদি নগদান বই ক্রেডিট হয়ে থাকে বা প্রদান করে থাকে তাহলে নগদান বইয়ের ক্রেডিট দিকে সেটিকে আমরা লিপিবদ্ধ করে থাকি। এরপর আমরা দেখি নগদান বইয়ের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ক্যাশ বুক। শ্রেণীবিভাগটা আমরা একটু দেখি। নগদান বইয়ের প্রকারভেদ, নগদান বই মূলত 4 প্রকার: এক ঘরা নগদান বই, 2 ঘরা, 3 ঘরা এবং বহু ঘরা বা খুচরা নগদান বই। তাহলে এক ঘরা নগদান বই হচ্ছে যে সাধারণত ক্ষুদ্র ও এক মালিকানার প্রতিষ্ঠানসমূহ যারা সাধারণত ব্যাংকের মাধ্যমে লেনদেন করে না। যেমন তো আমরা যদি এক মালিকানার ব্যবসায় বা কোনো মুদি দোকানে যাই, মুদি দোকানে কি আমরা চেক দিই? না, দেই না। তখন আমরা কী করি, ক্যাশেই সাধারণত এই ট্রানজ্যাকশনগুলো করি। এখন একজন মুদি দোকানদার বা একজন ক্ষুদ্র ব্যবসায়ী সে তার নগদ লেনদেনগুলো কোথায় লিপিবদ্ধ করবে? সে তার নগদ লেনদেনগুলো এক ঘরা নগদান বইতে কী করবে, লিপিবদ্ধ করবে। তো এই জন্য আমরা বলেছি যে সাধারণত ক্ষুদ্র এক মালিকানা প্রতিষ্ঠানসমূহ যারা ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন করে না তারা নগদান এক ঘরা নগদান বই হিসাব সংরক্ষণ করে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের মাধ্যমে তারা লেনদেন করে না, তারা এক ঘরা নগদান বই হিসাব সংরক্ষণ করে। আচ্ছা, হিসাব সংরক্ষণ করে। আর এক ঘরা নগদান বইয়ের ঘর সংখ্যা হচ্ছে 10টি। ঠিক আছে, এটা অবজেক্টিভে আসে যে এক ঘরা নগদান বইয়ের ঘর সংখ্যা কতটি। আচ্ছা, এরপরে দেখো কি আছে, 2 ঘরা নগদান বই। যে সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে কিন্তু নগদ বাট্টা টাকা লিপিবদ্ধ করে না, 2 ঘরা নগদান বই ব্যাংকের টাকা লিপিবদ্ধ করবে কিন্তু নগদ বাট্টা টাকা লিপিবদ্ধ করবে না, তাকে 2 ঘরা নগদান বই বলে। এখন নগদ বাট্টা বলতে আমরা কি বুঝে থাকি, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় অথবা পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় আমরা যে টাকা ছাড় দিয়ে থাকি বা ছাড় পেয়ে থাকি তাকে বলা হয় নগদ বাট্টা। ঠিক আছে, এবং এই নগদ বাট্টা কিন্তু আমাদের নগদান বইতে কী হয় না, লিপিবদ্ধ, নগদান বইতে লিপিবদ্ধ হয়, কিন্তু 2 ঘরা নগদান বইতে এটা কী হবে না, যেহেতু 2 ঘরা নগদান বইতে নগদ বাট্টার কোনো অপশন নেই, এই জন্য কিন্তু 2 ঘরা নগদান বইতে নগদ বাট্টার আমরা দেখাই না। ঠিক আছে, তো এরপরে 2 ঘরা নগদান বইয়ের ঘর সংখ্যা 12টি, এটা অবজেক্টিভে আসে তোমাদের। এরপর আমরা দেখি 3 ঘরা নগদান বই। যে সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে লেনদেন করে এবং নগদ বাট্টা টাকাও লিপিবদ্ধ করে, এই ধরনের প্রতিষ্ঠানসমূহ কী করে থাকে, 3 ঘরা নগদান বইতে হিসাবসমূহ লিপিবদ্ধ করে থাকে। এর ঘর সংখ্যা হচ্ছে 14টি। ঠিক আছে, 3 ঘরা নগদান বই ঘর সংখ্যা 14টি। বহু ঘরা বা খুচরা নগদান বই, প্রতিষ্ঠানের ছোট ছোট বা খুচরা খরচসমূহ যেমন কাগজ, কলম, স্টাপলার, আলপিন, ডাক খরচ, যাতায়াত খরচ, ঠিক আছে, আপ্যায়ন খরচ, এই জাতীয় ছোটো ছোটো যে খরচগুলো আছে নিয়মিতভাবে আমরা করে থাকি। এই খরচগুলো লিপিবদ্ধ করার জন্য আমরা কী করে থাকি, খুচরা নগদান বই বা বহু ঘরা খুচরা নগদান বই প্রস্তুত করে থাকি। যেমন এখানে দেখো যে প্রতিষ্ঠানের ছোটো ছোটো নগদ লেনদেনগুলো যে হিসাবে লিপিবদ্ধ করে তাকে বহু ঘরা বা খুচরা নগদান বই বলে। প্রতি মাসের শুরুতে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে খুচরা খরচ নির্বাহের জন্য পেটি ক্যাশিয়ারকে বাজেট অনুযায়ী নির্ধারিত টাকা প্রদান করে থাকেন। ঠিক আছে, পেটি ক্যাশিয়ারকে, পেটি মানে কি, ছোট বা ক্ষুদ্র, মানে যে হেড ক্যাশিয়ার থাকে সেই হেড ক্যাশিয়ার কী করে, খুচরা খরচ করার জন্য পেটি ক্যাশিয়ারকে নিয়মিত একটা টাকা দিয়ে থাকে, প্রতি মাসে দিয়ে থাকে, এবং এটার বাজেটটাও কি থাকে, নির্ধারিত থাকে, যে তোমাকে 2000 টাকা দিলাম বা 3000 টাকা দিলাম বা 5000 টাকা দিলাম, এই টাকা দিয়ে তুমি কী করবে, যে প্রতি মাসের যে খুচরা খরচগুলো আছে সেই খরচগুলো তুমি কী করবে, মেটাবে। তো এরপর আমরা দেখি যে এবং উক্ত টাকা প্রতিষ্ঠানের কর্মীরাও প্রতিষ্ঠানের প্রয়োজনে নানা ধরনের খুচরা খরচ করে থাকেন, যেমন যাতায়াত খরচ, আপ্যায়ন খরচ, ডাকতার এবং ইত্যাদি খরচ। ঠিক আছে, এরপর আমরা দেখি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না যেসব লেনদেন, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, কী কী অন্তর্ভুক্ত হবে না, সকল প্রকার বাকিতে লেনদেন, যে কোনো প্রকারের বাকিতে লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। কারবারি বাট্টা কোনগুলো বলি আমরা, কারবারি বাট্টা পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় তালিকা মূল্য থেকে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় কারবারি বাট্টা। কারবারি বাট্টা নগদান বইতে কী হবে না, লিপিবদ্ধ
হবে না। এরপর আছে অনগদ লেনদেন, যেমন অবচয় অবলোপন, কুরিন, কুরিন সঞ্চিতি, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলো কি হবে না? নগদ বইতে অন্তর্ভুক্ত হবে না। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা যে নগদ বাট্টাকে লিপিবদ্ধ করে থাকি, এই নগদ বাট্টাও কিন্তু একটা অনগদ লেনদেন, কিন্তু অনগদ লেনদেন অন্তর্ভুক্ত হয় কোনটি হয়? শুধুমাত্র নগদ বাট্টা অনগদ হওয়া সত্ত্বেও এখানে কি হবে? অন্তর্ভুক্ত হবে। এছাড়া অন্যান্য অনগদ লেনদেনগুলো, যেমন এই যে আমি যেগুলো বললাম, অবচয় অবলোপন, কুরিন, কুরিন সঞ্চিতি, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলো অন্তর্ভুক্ত হবে না। যে সকল লেনদেনে জাবেদা করে নগদ ও ব্যাংক কোনো হিসাবে পাওয়া যাবে না, সেই লেনদেনও নগদান বইতে লিপিবদ্ধ করা যায় না। এটা একটা টেকনিক, শর্টকাট টেকনিক, যে আমরা যদি মনে করি, আমরা যদি দেখি যে কোনো একটা লেনদেনকে আমরা যদি জাবেদা করি, জাবেদা করে যদি দেখি যে ডেবিট এবং ক্রেডিটে কোথাও তোমার কি নেই, নগদান হিসাব নেই এবং ব্যাংক হিসাব নেই, তাহলে সেটাকে আমরা কি করবো না? নগদান বইতে নিব না, কারণ এটা অনগদ লেনদেন। যেমন আমরা মনে করো অবচয়ের জাবেদা কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখানে দেখো ডেবিটেও কিন্তু নগদ নেই, ক্রেডিটেও কিন্তু কোন ব্যাংক নেই, তাহলে ডেবিট ক্রেডিট কোথাও নগদ ব্যাংক কিছু নেই, তাহলে এটা কিন্তু এখানে কি হচ্ছে না? অন্তর্ভুক্ত হচ্ছে না। ঠিক আছে, তাহলে নগদান বইকে আমরা এই কয়েকটা লেনদেন কীভাবে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এবং সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে জাবেদা করে যদি আমরা ডেবিট ক্রেডিটে নগদ এবং ব্যাংক কোনো হিসাবে না পেয়ে থাকি এবং নগদের সাথে যদি কোনো সংশ্লিষ্টতা না থাকে, তাহলে ওই লেনদেনে কী হবে না? নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। এর পরের ধাপ আমরা দেখি যে নগদান বই বাট্টা। নগদান বই বাট্টার কাজ আমরা আগে ইতিপূর্বে বলেছি যে বাট্টা হচ্ছে দুই প্রকার। কী কী? কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। ঠিক আছে, কারবারি বাট্টা কোনগুলো? পণ্য ক্রয় এবং বিক্রয় করার সময় তালিকা মূল্য থেকে যে টাকা ছাড় পাওয়া যায় বা ছাড় দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টা মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বাট্টা আর একটা হচ্ছে বিক্রয় বাট্টা। ক্রয় করার সময় যে টাকা ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে ক্রয় বাট্টা, আর বিক্রয় করার সময় যে টাকা ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে বিক্রয় বাট্টা। তো এখানে আমরা কিছু তথ্য দেখি। যেমন এটি নগদ লেনদেনকে প্রভাবিত করে না বিধায় এটি নগদান বইতে লিপিবদ্ধ হয় না। এই কারবারি বাট্টা নগদ লেনদেনকে প্রভাবিত করে না, এই জন্য এটা নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। কিন্তু পণ্যের নগদ মূল্য থেকে এই টাকার উৎসে কর্তন করা হয়, মানে প্রথমে এটা কি করা হয়? কেটে নেওয়া হয় নগদ মূল্য থেকে। ঠিক আছে, যেমন 5% বাট্টা নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা, এক্ষেত্রে কারবারি বাট্টা কত হবে? 10,000 × 5%, 500 টাকা। এবং এই কারবারি বাট্টা পরবর্তী সময় কী করা হবে? পরবর্তী মূল্য, কারবারি বাট্টা কর্তন পরবর্তী মূল্য বা কেটে নেওয়ার পরে যে মূল্যটা থাকবে সেটা হচ্ছে 10,000 - 500, 9,500 টাকা। তাহলে এখানে 9,500 টাকায় কী হবে? নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। এবং 500 টাকার যে বাট্টা রয়েছে সেটি আমাদের টাকা থেকে, তালিকা মূল্য থেকে কী হচ্ছে? কর্তন হচ্ছে। এরপর দেখি আমরা নগদ বাট্টা। নগদ বাট্টা আমরা একটু আগে বলেছি যে দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় অথবা পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে টাকা ছাড় পাওয়া যায় বা ছাড় দেওয়া হয় তাকে বলা হয় নগদ বাট্টা। এখন এই নগদ বাট্টা দুই প্রকারের হয়ে থাকে, যেমন প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। ঠিক আছে, যেমন করিমের নিকট পাওনা 5,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 4,800 টাকা পাওয়া গেল, এখানে 200 টাকা কম পাওয়া গেল। ঠিক আছে, এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। আমরা এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবো, টাকা যদি আমরা কম পেয়ে থাকি, কম পেয়ে থাকলে সেটা হবে তোমার প্রদত্ত বাট্টা, আর কম যদি দিয়ে থাকি তাহলে সেটা হবে প্রাপ্ত বাট্টা। সালামের পাওনা 7,000 টাকা পুনঃনিষ্পত্তিতে তাকে 6,500 টাকা প্রদান করা হলো, এখানে তাকে 500 টাকা কম দেওয়া হলো, এটি হচ্ছে কি? প্রাপ্ত বাট্টা। কম যদি দিয়ে থাকে সেটা হবে প্রাপ্ত বাট্টা। পরের অপশন আমরা যাই, কন্ট্রা এন্ট্রি বা রিভার্স এন্ট্রি। ঠিক আছে, কন্ট্রা এন্ট্রি বলতে আমরা কী বুঝি? ডেবিট দিকে সমপরিমাণ নগদ বা ব্যাংক টাকার বিপরীতে ক্রেডিট দিকে সমপরিমাণ নগদ বা ব্যাংক টাকা লিপিবদ্ধ হলে তাকে বিপরীত দাখিলে বা কন্ট্রা এন্ট্রি বলে। ঠিক আছে, চেনার সহজ উপায় কি? আমরা জাবেদা করে যদি নগদ ও ব্যাংক উভয় হিসাবে পেয়ে থাকি, নগদান হিসাবে ব্যাংক হিসাব উভয় হিসেবে পাওয়া যায়, তাহলে সেটি হবে কি? কন্ট্রা এন্ট্রি। ঠিক আছে, মানে ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব থাকবে। মনে করো নগদান হিসাব যদি ডেবিট হয় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, অথবা ব্যাংক হিসাব যদি ডেবিট হয় নগদান হিসাব ক্রেডিট হবে। এই জাতীয় লেনদেনগুলো আমরা কি বলে থাকি? কন্ট্রা এন্ট্রি বলে থাকি। তাহলে যে সকল লেনদেন সমূহ কন্ট্রা এন্ট্রি হবে কী কী? যেমন ব্যাংকে হিসাব খোলা হলো, এটা কন্ট্রা এন্ট্রি। কীভাবে? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, এটাও একই ঘটনা, ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। যে ব্যাংক নগদ দুটি কিন্তু পাচ্ছি আমরা এখানে। অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, অথবা কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, অথবা শুধু বলা আছে ব্যাংক থেকে উত্তোলন। অফিস বা কারবার, কিছু অফিস কারবার বা ব্যক্তিগত কিছুই বলেনি, শুধু বলা আছে ব্যাংক থেকে উত্তোলন। শুধু ব্যাংক থেকে উত্তোলন বললেও কিন্তু সেটি কী হবে? তোমার অফিসের প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে উত্তোলন করা হয়েছে বলে ধরে নেওয়া হয়, এবং সেটিও কী হবে? কারবারি বাট্টা হবে। ব্যাংক জমাতিরিক্তের টাকা পরিশোধ করা হলো, এটিও কারবারি বাট্টা। ব্যাংক জমাতিরিক্তের টাকা পরিশোধ করা হলো, তাহলে ব্যাংক জমাতিরিক্তের টাকা আমি পরিশোধ করলাম, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জাবেদা করে নগদান ও ব্যাংক হিসাব, ব্যাংক উভয় হিসাবে পাওয়া গেলে সেটাও কী হবে? কন্ট্রা এন্ট্রি হবে। ঠিক আছে, এর পরের ধাপটি আমরা দেখি। গুরুত্বপূর্ণ নোট দেখো এখানে, যদি নগদে ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হয়
তা ব্যালেন্স বিডি লিখে শুরু হবে না, ঠিক আছে? ব্যালেন্স বিডি লিখে আমরা শুরু করবো না, সেক্ষেত্রে মূলধন হিসাব লিখতে হবে যে নগদ এবং ব্যাংক জমা নিয়ে আমি ব্যবসা শুরু করেছি। তাহলে ব্যবসা যেহেতু নতুন ব্যবসা শুরু করেছি, আগের কোনো ব্যালেন্স কিন্তু আমার এখানে থাকবে না, কারণ আমার ব্যবসাটাই নতুন একদম শুরুতেই, তখন কিন্তু এখানে মূলধন হিসাব লিখতে হবে, ঠিক আছে? যেহেতু পূর্বের কোনো ব্যালেন্স আমি পাবো না, ব্যবসাটাই নতুন, তাহলে সেক্ষেত্রে আমার এখানে লিখতে হবে মূলধন হিসাব, ঠিক আছে? সেক্ষেত্রে মূলধন হিসাব লিখতে হবে। নগদ ও ব্যাংক জমাতিরিক্ত দিয়ে অঙ্ক শুরু হলে দুই দিকেই বিবরণের ঘরে কি লিখতে হবে? ব্যালেন্স বিডি লিখতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে ক্রেডিট দিকের টাকা ব্যাংকের কলমে বসবে, ঠিক আছে? ব্যালেন্স বিডি যদি ব্যাংকের কলাম ক্রেডিট থাকে, ব্যাংকের ব্যালেন্স যদি ক্রেডিট থাকে, তাহলে বুঝতে হবে এটা ব্যাংক জমাতিরিক্ত। সেক্ষেত্রে ব্যালেন্স বিডিটা আমরা কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি লিখে ব্যাংকের কলামে আমরা কি লিখবো? টাকা লিখবো, যখন ব্যাংকের ব্যালেন্স কী হবে? ক্রেডিট হবে। এরপর দেখো কি আছে, একজনের কাছ থেকে চেক পেয়ে অন্যজনকে যদি আমরা হস্তান্তর করি, তাহলে ডেবিট ক্রেডিট উভয় দিকেই নগদানের ঘরে টাকা বলছে। যেমন রহিমের কাছ থেকে চেক পেয়ে করিমকে প্রদান করা হলো, অথবা দেনাদারের কাছ থেকে চেক পেয়ে পাওনাদারকে প্রদান করা হলো। এই জাতীয় লেনদেনগুলো ডেবিট ক্রেডিট উভয় পাশে নগদের ঘরে কি বসবে? টাকাটা বসবে, ঠিক আছে? এটা। এরপর দেখো কি আছে, নগদ টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা হলো। এই জাতীয় লেনদেন কিন্তু পাবে তোমরা, এবং এটা সাধারণত একদম অঙ্কের শেষ তারিখে এটা করে থাকে যে কিছু নগদ টাকা হাতে রেখে আমি বাকি টাকা কী করলাম? ব্যাংকে জমা দিলাম, অথবা ব্যাংকে কিছু টাকা জমা রেখে আমি অবশিষ্ট টাকা কী করলাম? উত্তোলন করলাম। সেক্ষেত্রে এই লেনদেনগুলো আমরা কীভাবে করব? যেটা ব্যাংকে যেটা হাতে রাখতে বলবে, মনে করো যে হাতে রাখতে বলেছে 500 টাকা, যে 500 টাকা হাতে রেখে বাকি টাকা উত্তোলন করো, তাহলে ডেবিট এবং ক্রেডিট, নগদের ডেবিট সাইড থেকে ক্রেডিট সাইড থেকে মাইনাস করে যে টাকা পাওয়া যাবে সেটা কী করতে হবে? তোমার ব্যাংকে জমা দিতে হবে। তাহলে ব্যাংকে জমা যেটা দিব সেটা আমরা কন্ট্রাইন্ট আকারে লিখে দিব, এবং যেটা আমরা হাতে রাখবো সেটা আমরা লিখবো ব্যালেন্স সিডি আকারে। ব্যালেন্স সিডি আকারে লিখে ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করে আমরা কি করব? এটা কন্ট্রাইন্ট আকারে লিখে ফেলবো, যে ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট কন্ট্রাইন্ট আকারে লিখবো। আবার ব্যাংকে কিছু টাকা জমা রেখে বাকি টাকা উত্তোলন করা হলো, এখন ব্যাংকে যে টাকা জমা রাখতে বলবে সেটা আমরা ব্যালেন্স সিডি আকারে লিখবো, আবার যেটা উত্তোলন করবো সেটাকে আমরা কি করবো? কন্ট্রাইন্ট হিসাবে লিখবো, নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট, এভাবে লিখে ফেলবো, ঠিক আছে? এরপর আমরা দেখি কি আছে, এরপর আমরা দেখি নগদান বইয়ের একটা নমুনা ছক দেখি আর কি। তারিখ, প্রাপ্তির সময়, এখানে কিন্তু অনেকে বিবরণ লেখো, বিবরণের চেয়ে সবচেয়ে সহজ হলো যে আমরা যদি প্রাপ্তি লিখে থাকি, প্রাপ্তি প্রদান লিখে থাকি, তাহলে এটা কিন্তু অঙ্ক করতে সুবিধা হয়। নগদান বইটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডেবিট ক্রেডিটের ভিত্তিতে, আর একটা হচ্ছে প্রাপ্তি প্রদানের ভিত্তিতে, ঠিক আছে? ডেবিট ক্রেডিটের ভিত্তিতে অথবা প্রাপ্তি প্রদানের ভিত্তিতে আমরা করতে পারি। যেমন ডেবিট ক্রেডিটের ভিত্তিতে যদি করি, তাহলে দেখো যে আমাদের এই অংশটুকু হচ্ছে ডেবিট, আর প্রদানের এই অংশটুকু হচ্ছে ক্রেডিট। নগদ অথবা ব্যাংক যদি ডেবিট হয়, তাহলে আমরা ডেবিট দিকে টাকা লিখব, এবং তার অপোজিটে যে হিসাবটি থাকবে তার হিসাব লিখবো আমরা এখানে। আর নগদ অথবা ব্যাংক যদি ক্রেডিট হয়, তাহলে আমরা ক্রেডিট দিকে টাকা লিখব, এবং তার অপোজিট হিসাবটি এখানে আসবে, এটা। কিন্তু সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা যদি প্রাপ্তি প্রদানের ভিত্তিতে নগদান বই করে থাকি, এটা সবচেয়ে সহজ। যে আয় হলো, পাওয়া গেল, যেমন এখানে দেখো কী কী আসতে পারে প্রাপ্তির সময়? যাবতীয় আয়, সকল ধরনের আয় আসবে, প্রাপ্তি আসবে, আবার যদি থাকে পাওয়া গেল, আদায় করা হলো, বিক্রয় করা হলো, ব্যাংক সুদ, এগুলো প্রত্যেকটি আয়। সকল প্রকার আয় কোন দিকে আসবে? প্রাপ্তিসমূহের দিকে আসবে। আর সকল প্রকার ব্যয়, যেমন যাবতীয় ব্যয় প্রদান, দেয়া হলো, পরিশোধ করা হলো, প্রদান করা হলো, ক্রয়, ব্যাংক চার্জ, মানে সব ধরনের ব্যয়গুলো কোথায় আসবে? প্রদানের দিকে আসবে। এবং প্রাপ্তি প্রদানের লেখার পর আমরা ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট ব্যালেন্সগুলোকে মাইনাস করে যে টাকা ঘাটতি থাকবে সেটা হবে ব্যালেন্স সিডি, এবং এই ব্যালেন্স সিডিটি আমরা কী করবো? পরবর্তীতে ব্যালেন্স বিডি আকারে করে ফেলবো। তো এই ছিল আমাদের মোটামুটি নগদানের উপর ক্লাস। তো আমরা তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত ক্লাস নিব, যদি নগদান বইয়ের বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভের জন্য, অথবা বিভিন্ন সময় আমরা বিভিন্ন অঙ্ক আমরা কী করবো? সলভ করব। তখন আমরা নগদান বই সম্পর্কে আরও ডিটেলস গাণিতিকভাবে আমরা কী করতে পারবো? বিশ্লেষণগুলো করতে পারবো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, চ্যানেল এবং ফেসবুক পেজ স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং, এই বইটি মানে এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।